ডিভোর্সের ২৫ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে খুবই চমকে গেলাম। কিছু বুঝতে পারছি না, এত বছর পরে মানুষটাকে এইভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল। তা এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে, দেখতে অনেক অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ বোধ হচ্ছে, যাব কি যাব না। তার জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো পরিবর্তন হলো না। বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটার চোখে দেখতে পারে না। ২৭ বছর আগে পারিবারিকভাবেই তার সাথে আমার বিয়ে হয়েছিল। বেশ ভালোই কাটছিল সংসার জীবন। যৌথ হওয়াতে সবাই একসাথে থাকতাম। শান্ত হওয়াতে বেশ ভালোই ছিল তাদের সাথে আমার সম্পর্ক। সবাই আমাকে অনেক ভালোবাসতো। ২ বছর অতিক্রম হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই বিভিন্নভাবে চাপ দিতে লাগলো একটা বাচ্চার জন্য। তারপর অনেক ডাক্তার দেখালাম, অনেক রিপোর্ট করলাম। রিপোর্টে দেখার পর জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম, কারণ আমার ভালোবাসার মানুষটা আমার পাশেই ছিল। কিন্তু সুখ নামক বস্তুটা সবার কাছে বেশি দিন থাকে না। আমারও তা ব্যতিক্রম হলো না। পরিবারের চাপে সেও আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিল। তবুও নিজেকে খুবই সান্ত্বনা দিতাম যে মানুষটা হয়তো নিজের কষ্টের থেকে এমন করছে। বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হলো, তখন ভাবলাম বাবার বাড়িতে গিয়ে উঠবো। এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে। যেদিন রাতে তাকে বাপের বাড়ির কথা জানালাম, সেই দিন তার মুখ থেকে কোনো উত্তর বের হলো না। কিন্তু আগে যখন বাবার বাড়ির কথা বলতাম তার মুখটা কালো হয়ে যেত। এবার তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। বাপের বাড়ি যাওয়ার ৩ দিন পর একটা কুরিয়ার এলো, যাতে লেখা ছিল তার বিয়ের কথা আর ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার আর চিঠিটা হাতে পেয়ে আমার মাথাটা পুরো ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না এটা বহুদিন আগের থেকেই পরিকল্পিত। শুধুমাত্র আমার বের হওয়ার অপেক্ষাই ছিল। যার জন্য এতটা কষ্ট, এতটা ত্যাগ স্বীকার করলাম, সেই যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে খুব একা মনে হলো। ভাবলাম ওই বাড়িতে গিয়ে প্রশ্ন করব, প্রতিবাদ করব। কিন্তু পরক্ষণেই ভাবলাম যার জন্য প্রশ্ন করব সেই তো আমাকে চায় না। গিয়ে লাভই বাকি। ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপারে সাইন করার পর তার সাথে আমার কোনোদিন কখনোই দেখা হয়নি, আর কখনো যোগাযোগও হয়নি, কারণ আমি নিজ থেকেই সব কিছু বন্ধ করে রেখেছিলাম। আর ক্ষণে ক্ষণে মনে হতো যে আমার মতো নিঃসন্তান স্বামীত্যাগী মেয়ে এই পৃথিবীতে না থাকাই শ্রেয়। একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না বাঁচলেও অন্যের জন্য বাঁচতে হবে। বাঁচতে হবে আমার মতো ভুক্তিবোধী ওইসব মহিলাদের জন্য, বাঁচতে হবে ওইসব শিশুদের জন্য পরিবারবিহীন। পিছনে ফেলে আসা মানুষদের কাছে আর কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম যাদের কোনো ত্রুটি আছে, যারা আঘাতপ্রাপ্ত, ওইসব মানুষদের জন্য কাজ করব। অতীতকে ভুলে কঠোর পরিশ্রম করে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম। স্থাপিত করলাম বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম, নারীদের জন্য কাজের ব্যবস্থা। আমার মতো অবহেলিত, মানসিকভাবে জর্জরিত নারীদের জন্য কিছু করতে পারা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হলো। অনেকটা অসুস্থ, অস্বাভাবিক লাগছে তাকে। আমি হয়তো তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি। কিন্তু যারা তার আপন ছিল তারা কেন তাকে এই অবস্থায় ছেড়ে গেল? একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম, ওনাকে এখানে কে এনেছে? সার্ভেন্ট বলল, তার সন্তানরা সবাই বিদেশে থাকে, কেউ তার দায়িত্ব পালন করতে চায় না, জন্য এখানে ছেড়ে চলে গেছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আর মনে মনে চিন্তা করলাম, এক সময় নিঃসন্তান হওয়ার জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে চলে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা। প্রকৃতি কোনো না কোনোভাবেই তার প্রতিশোধ সময় মতো নিয়েই থাকে। আমি কখনোই তাকে বদদুয়া দেইনি, তাকে সবসময় তার জন্য দোয়া করতাম, তাকে অনেক ভালোবাসতাম। আচ্ছা, এই পরিস্থিতি যদি আমার না হয়ে তার হতো, আমি কি কখনো তাকে ছেড়ে চলে আসতে পারতাম? মনে হয় আমি কখনোই তাকে ছেড়ে চলে আসতাম না। আচ্ছা, পৃথিবীতে কি সবসময় সন্তানই সব কিছু?